আচ্ছা, ঠিক আছে। অভিজিৎ কুন্ডু। হ্যাঁ স্যার, আমার নাম স্যার অভিজিৎ কুন্ডু। আদ্যাপীঠে স্যার বলবো, আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ, থার্ড ইয়ার। ইলেকট্রিক্যালি তো? হ্যাঁ আচ্ছা, প্রীতম মান্না। আমার নাম প্রীতম মান্না স্যার। আমার বাড়ি সিঙ্গুর, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড সেম। আচ্ছা, সমর্পণ দাস। স্যার আমি সমর্পণ দাস, সিউড়ি বীরভূম থেকে, এবং আমি বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেভেন্থ ইয়ার, সরি সেভেন্থ সেম এখন। আচ্ছা, রিসেন্টলি জয়েন করলে সুদীপ মুখার্জি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি এই জাস্ট জয়েন করেছো তো, এটা অ্যাকচুয়ালি আমি একটা বেসিক ইন্ট্রোডাকশন নিচ্ছি আর কি সবারই, যে তুমি শুধু বলো যে তোমার কোন ইয়ার, কোন সেম, আর কোন কলেজ। স্যার আমার নাম সুদীপ মুখার্জি, আমি দুর্গাপুর এনএইচআইটি কলেজ থেকে, আমার থার্ড সেম চলছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা, ডিপ্লোমা। ঠিক ঠিক আছে। সবাই তো ডিপ্লোমাই মোটামুটি। হ্যাঁ স্যার। হুম হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। আর একজন মনে হয় জয়েন করার ছিল, যাই হোক, ঠিক আছে। তো বেসিক্যালি এটা আমাদের যে ক্লাসটা, এটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্টের উপরে, ঠিক আছে, মানে সোলার সিস্টেম, সোলার পাওয়ার প্ল্যান্ট, তার বিভিন্ন অ্যাপ্লিকেশন, তার কি কি কম্পোনেন্টস আছে সেইগুলো, তারপর সেই সোলার সিস্টেমের ডিজাইন করার জন্য আমরা কি কি ভেরিয়াস সফটওয়্যার ইউজ করি, সেই সফটওয়্যার নিয়ে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিভাবে কি হয়, তো সবকিছু প্লাস তার সাথে সাথে সেই প্রতিটা ইকুইপমেন্ট যেগুলো আছে সেই ইকুইপমেন্টের ডিটেলে আমরা শিখবো এখানে। তো তার আগে যেহেতু তোমরা এটা সোলারের ক্লাস করছো, তো আমার মনে হয় তোমরা সবাই রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়েছো। তো সেক্ষেত্রে সোলার সম্বন্ধে তোমরা আগে বলো তোমাদের বেসিক আইডিয়া কি আছে, মানে সোলার জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে সোলার পাওয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা কিভাবে কাজ করে, বা কি টাইপের সিস্টেম হয়, সেই ব্যাপারে কারোর কিছু আইডিয়া আছে? হ্যাঁ দাদা বলবো। হ্যাঁ হ্যাঁ। বলতে বেসিক্যালি সোলার সিস্টেম বলতে একটা ফটোভোল্টিক সেল, যেখানে ফটোভোল্টিক এফেক্টের জন্য সানলাইট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি মানে কনভার্ট হয়, সানলাইট এনার্জিটা, ওই এনার্জিটাকে আমরা ট্রান্সফর্ম করে বিভিন্ন জায়গায় ইউটিলাইজেশন করি, যেমন লাইক হোম বা সোলার স্ট্রিট লাইট এইভাবে। আচ্ছা, খুব ভালো। আর কারো, আর কেউ? এনার্জি থেকে আমরা মানে রিনিউয়েবল এনার্জি মানে চার্জ ক্যারি করি, মানে অনেক জায়গাতে কারেন্টটাকে আমি ওই যে একটা ইনভার্টার টাইপের জিনিস আছে, ওখান থেকে আমি কারেন্টকে বিক্রিও করতে পারি, প্লাস মানে ঘরেতেও নিতে পারি ডের জন্য। আচ্ছা, ঠিক আছে, ভালো। মোটামুটি ইনভার্টার জানো আর কি। আচ্ছা, ইনভার্টারের অ্যাকচুয়ালি কাজটা কি, মানে ইনভার্টার তো তোমরা এমনি আশা করি পড়েছো, তো ইনভার্টারের বেসিক্যালি সোলার সিস্টেমের কাজটা কি? সেই ব্যাপারে কি কিছু আইডিয়া আছে কারো, মানে ইনভার্টার কি কাজ? ইনভার্টার হলো একটা কনভার্টার সিস্টেম, যেটা মানে এসি ইলেকট্রিক্যাল কারেন্টটাকে ওটা ডিসি করে, না ডিসিটাকে এসি হ্যাঁ, করে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, জানো। তো একদম ঠিক, এটাই হচ্ছে মেন সোলারের প্রিন্সিপালটা, এটাই যে সোলার ফটোভোল্টিক সেলে সানলাইট থেকে যে ইলেকট্রিসিটিটা কনভার্ট হয়, তো মানে জেনারেট হয়, সেটা হচ্ছে ডিসি ইলেকট্রিসিটি। এবার সেইটা ইনভার্টারের থ্রু দিয়ে কনভার্ট হয় হচ্ছে এসিতে, কারণ আমাদের নর্মালি হোম অ্যাপ্লায়েন্সেস সবকিছুই এসি, তো সেই কারণে সেইটা কনভার্ট হয়ে এসিতে হয়ে আমাদের সব অ্যাপ্লায়েন্সেস চলে। ঠিক আছে। তো এইবার আমি স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মেন টপিক, যে সোলার এনার্জি আর সিস্টেম ডিজাইনিং এর উপরে
আমাদের যে কোর্সটা সেইটা। এবার মেন জিনিসটা হচ্ছে যে সোলার পাওয়ারটা কি, যেটা আমি জিজ্ঞেস করলাম যে সোলার পাওয়ারটা কি জিনিস। তো সোলার পাওয়ারটা হচ্ছে যে একদম সিম্পল কথায় বলতে গেলে যে আমাদের যে ফটোভোল্টাইক সেলগুলো থাকে, এই ফটোভোল্টাইক সেলের মধ্যে ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এই ইলেকট্রনগুলো যখন সানলাইট এসে আমাদের ফটোভোল্টাইক সেলের ওপর পড়ে, তো সানলাইটটা কি করছে না, সানলাইটের মধ্যে ফোটন থাকছে, তো সেটার কাজ কি না, সেটা হচ্ছে একটা প্রেসার দিচ্ছে, ঠিক আছে, মানে ইলেকট্রনটাকে ফ্লো হওয়া। বেসিক্যালি আমাদের ইলেকট্রিসিটি মানে কি, ইলেকট্রিসিটি নাথিং বাট ফ্লো অফ ইলেকট্রন, ঠিক আছে। তো সেটা ডিসি হোক এসি হোক যাই হোক, ঠিক আছে, কারেন্ট মানেই হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। এইবার এই যে ফ্লো অফ ইলেকট্রন, এই ইলেকট্রনটা তো নিজে নিজে ফ্লো হতে পারে না, তার একটা এক্সটার্নাল সোর্স লাগে যেটা দিয়ে আর কি ইলেকট্রনটা ফ্লো হয়। তো সেই ইলেকট্রনটা ফ্লো হওয়ার জন্য আমাদের কি হয় না, যে সানলাইটটা এসে আমাদের সোলার সেলের উপর হিট করছে, হওয়ার ফলে কিন্তু আমাদের ইলেকট্রনটা ফ্লো হয়। এই যে জিনিসটা, এই জিনিসটাকেই আমাদের বলা হচ্ছে ফটোভোল্টাইক এফেক্ট, ঠিক আছে। এবার যখনই যখনই ইলেকট্রনটা ফ্লো হচ্ছে, তখনই কি হচ্ছে, ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। এবার যেহেতু এটা ডাইরেক্ট সানলাইট থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে, সেহেতু এটা হচ্ছে ডিসি, মানে ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। এইবার আমাদের কি হয় না, যেটা তোমরা বললে, যেটা বললাম আর কি, যে ইনভার্টার থাকে, ইনভার্টারের কাজ হচ্ছে সেই ডিসিটাকে এসিতে কনভার্ট করা, করে আমাদের বাকি অ্যাপ্লায়েন্সেসে ইউজ করা। এইটা হচ্ছে একদম মানে সোলার সিস্টেমের একদম বেসিক ফান্ডামেন্টাল, ঠিক আছে। এইবার হচ্ছে এই যে সোলার জেনারেশনটা, এই সোলার জেনারেশনটা মানে কিভাবে হয়, মানে তোমাদের মনে হতে পারে যে সোলার যে জেনারেশন হয় তাহলে সারাদিন কি সেম ভাবে জেনারেট হয় বা কিছু হয়। তো সেই জিনিসটা হচ্ছে, সাপোজ ধরো এই যে এখানে যেটা আছে হচ্ছে, এখানে দেখো একটা টার্ম আছে পিক সানি আওয়ার, ঠিক আছে, সান পিক আওয়ার। সান পিক আওয়ার কথাটার মানে কি, সাপোজ ধরো আমি এখানে একটা গ্রাফ ড্র করছি, সাপোজ ধরো এই একটা গ্রাফ, এই গ্রাফে কি না, এই নিচের দিকে হচ্ছে টাইম, আর এই দিকে যেটা, এই দিকে হচ্ছে তোমার ইরেডিয়েন্স। ইরেডিয়েন্স মানে হচ্ছে, ইরেডিয়েন্স কথাটার মানে হচ্ছে যেটা সানলাইট, সেই সানলাইটটাকেই আমরা বলি হচ্ছে ইরেডিয়েন্স। মানে অ্যাকচুয়ালি আমাদের সোলারে যে ইলেকট্রিসিটিটা জেনারেট হয়, সেটা কিন্তু লাইটের জন্য হয়, যে কারণে এটাকে ফটোভোল্টাইক এফেক্ট বলে, ঠিক আছে। যে লাইট থেকে কিন্তু ইলেকট্রিসিটি কনভার্ট হচ্ছে, এমন নয় যে হিটের জন্য, এমন নয় যে কোনোদিন যদি আমার বিশাল গরম থাকে বা হিট বেশি থাকে তাহলেই আমার জেনারেশন বেশি হবে, না, সেটা একদমই না, ঠিক আছে। আমাদের মেনলি জেনারেশনটা ডিপেন্ড করে হচ্ছে লাইটের জন্য। লাইটের যে ইন্টেন্সিটিটা সেটা যত ভালো আসবে, সেইটা আমাদের জেনারেশন তত বাড়াবে। এই যে জিনিসটা, এই লাইটের ইন্টেন্সিটির যে জিনিসটা, এইটাকে আমাদের বলা হয় হচ্ছে ইরেডিয়েন্স, ঠিক আছে। এই ইরেডিয়েন্সের যে ইউনিট আছে সেটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এইবার হচ্ছে এইটা কিরকম হয়, ধরো টাইম, টাইম মানে কি, ধরো সকালবেলা, স্বাভাবিকভাবে রাত্রেবেলা তো সোলার জেনারেশন হয় না, তাহলে সকালবেলা শুরু হচ্ছে ধরো 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, ঠিক আছে। জেনারেলি আমরা কনসিডার করি এরকম সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, যেটা আমাদের দিনের বেলার যে টাইমটা। এইবার কি হয়, এরকম সকাল 6টা থেকে ধরো জেনারেশন শুরু হয়েছে, এইবার আস্তে আস্তে যত বেলা বাড়তে থাকে তত কি না ইরেডিয়েন্স বাড়তে থাকে, কারণ এটা তো আমরা সবাই জানি যে যত বেলা বাড়তে থাকে তত তত লাইট বাড়তে থাকে, তত কিন্তু এইরকম ভাবে আস্তে আস্তে আমাদের সোলার জেনারেশন বাড়তে থাকে। এইবার এইরকম একটা পিক পয়েন্ট, মানে সাপোজ ধরো এই 11টা থেকে 12টা, ধরো 11টা থেকে 12টা, এই টাইমটা হচ্ছে পিক পয়েন্ট, এই টাইমটা হচ্ছে ম্যাক্সিমাম জেনারেশনটা হয়, ঠিক আছে, যদি ওয়েদার ভালো থাকে। হ্যাঁ, ডিপেন্ড করছে, ওয়েদার ভালো থাকতে হবে। এখন যদি সবসময় বৃষ্টি হচ্ছে, ক্লাউডি ওয়েদার, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা পিক টাইম নয়, সেক্ষেত্রে যে টাইমটা হচ্ছে ক্লাউড ফ্রি থাকছে সেই টাইমটা। কিন্তু জেনারেলি ধরো এইরকম ভাবে আস্তে আস্তে যত বেলা বাড়তে থাকে তত কিন্তু জেনারেশন বাড়তে থাকে, গিয়ে আবার ধরো এই 12টা 12:30টার পর থেকে আবার কি হয়, এই গ্রাফটা এরকম ডাউন হওয়া শুরু হয়, ডাউন হয়ে হয়ে আস্তে আস্তে গিয়ে এখানে শেষ হয়ে যায়। তাহলে এই যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় হচ্ছে পিক সানি আওয়ার। এইবার এই যে পিক কথাটার মানে হচ্ছে, দেখো এইখানটায় কম, মানে ধরো 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, ঠিক আছে। জেনারেলি আমরা কনসিডার করি সকাল 9টা থেকে শুরু করে দুপুর 3টে, এই যে টাইম ফেজটা,
সকাল 9টা থেকে শুরু করে দুপুর 3টে, এই টাইমটায় কিন্তু আমাদের সোলার জেনারেশনটা ম্যাক্সিমাম হয়। বাকি এই টাইমটা হচ্ছে নেগলিজিবল, বাকি এই টাইমটায় মানে হয় জেনারেশন, হয় না বলবো না, কিন্তু মানে যে হিউজ জেনারেশন হয় সেটা নয়, ঠিক আছে। তো মেন যে টাইমটা সেটা হচ্ছে সকাল 9টা থেকে শুরু করে দুপুর 3টে, এই টাইমটাকে আমরা বলি হচ্ছে পিক সানি আওয়ার, মানে এই টাইমে আমাদের সোলার জেনারেশনটা ম্যাক্সিমাম, ঠিক আছে, যেটা এখানে বলা হয়েছে। তো এই যে গ্রাফটা, এই গ্রাফটা তোমরা প্যারাবোলা পড়েছো, তো সবসময় মনে রাখবে যে সোলার জেনারেশনের গ্রাফ কিন্তু অলওয়েজ হয় প্যারাবোলিক, ঠিক আছে। দেখেছো প্যারাবোলায় কি হয়, এরকম ভাবে আর একটা আস্তে আস্তে বাইরে এরকম ভাবে কমতে থাকে, এই জিনিসটাকে আমরা বলি প্যারাবোলা, মানে শেপটাকে আমরা বলি প্যারাবোলা। তো এই যে সোলার জেনারেশনের গ্রাফ, এটা কিন্তু অলওয়েজ হবে প্যারাবোলিক। এটা অনেক জায়গায় দেখবে, অনেক সময় বিভিন্ন কোশ্চেনে আসে, কোনো ধরনের এমসিকিউ বা এরকম কিছুতে যে সোলার জেনারেশনের গ্রাফ কি রকম হয় বা কিছু, তো সেই জন্যই সবসময় মনে রাখবে সোলার জেনারেশনের গ্রাফ কিন্তু প্যারাবোলিক, ঠিক আছে। আর এটা মনে রাখা খুব সিম্পল, কারণ প্র্যাকটিক্যাল জিনিস। সকাল থেকে যখন বেলা বাড়ছে আস্তে আস্তে সানলাইট বাড়ছে, আবার দুপুরের পর থেকে সানলাইট আস্তে আস্তে কমতে থাকছে। তো সেম ভাবে সানলাইট বাড়তে থাকা মানে জেনারেশন বাড়বে, সানলাইট কমতে থাকা মানে জেনারেশন কমবে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইবার হচ্ছে এই যে সোলার ইরেডিয়েন্স, এই সোলার ইরেডিয়েন্স হচ্ছে আমাদের 3 রকম হয়। একটা হচ্ছে জিএইচআই, একটা ডিএনএইচআই, একটা ডিএনআই। জিএইচআই মানে হচ্ছে গ্লোবাল হরাইজন্টাল ইরেডিয়েন্স, ডিএইচআই মানে ডিফিউজ হরাইজন্টাল ইরেডিয়েন্স, আর ডিএনআই মানে ডিরেক্ট নর্মাল ইরেডিয়েন্স। মোটামুটি নাম শুনেই তোমরা বুঝতে পারছো ইরেডিয়েন্সটা কিরকম টাইপের। ডিরেক্ট নর্মাল ইরেডিয়েন্স মানে কি, ধরো সানলাইট আছে, এই যেমন দেখতে পাচ্ছ এখানে সোলার প্যানেল আর এখানে দেখছো সান। কিছু লাইট আছে যে ডাইরেক্ট লাইট সোলার প্যানেলের উপর এসে পড়ছে সান থেকে, তাহলে এই যে ডাইরেক্ট লাইটটা এসে পড়ছে এটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট নর্মাল ইরেডিয়েন্স। আর কিছু হচ্ছে ধরো সানলাইট, লাইট তো চারদিক থেকে আসে, এমন তো নয় লাইট একটা পার্টিকুলার ডাইরেকশন থেকে আসে, লাইট চতুর্দিক থেকে আসে। তো সুতরাং যে লাইটটা একদম ডাইরেক্ট, ধরো কোনো অবস্ট্রাকশন নেই, কিছু নেই, ডাইরেক্ট সানলাইট আমাদের সোলার মডিউলের উপর এসে পড়ছে, সেটাকে আমরা বলি ডিরেক্ট নর্মাল ইরেডিয়েন্স। আর কিছু লাইট যেটা ধরো ক্লাউডে ডিফিউজড হয়ে, এই যেগুলো আছে ক্লাউড, এখানে ক্লাউড, এই ক্লাউডের মধ্যে দিয়ে ডিফিউজড হয়ে এসে পড়ছে, বা কিছু লাইট গ্রাউন্ডে এসে পড়ছে, গ্রাউন্ড থেকে আবার রিফ্লেক্ট হয়ে গিয়ে প্যানেলে লাগছে, এরকম ধরনের তো বিভিন্ন লাইট আছে। কারণ লাইট ওয়েভ তো বিভিন্ন ভাবে একদম 360 ডিগ্রি মুভ করে, তো কোন দিক থেকে কোন লাইট কিভাবে আসছে সেটা কেউ বলতে পারে না। তো যে লাইটটা এরকম ডিফিউজ হয়ে আছে সেটাকে বলে ডিফিউজ হরাইজন্টাল ইরেডিয়েন্স, আর যেটা ডিরেক্ট সোলার সেলের ওপর এসে পড়ছে সেটাকে বলে ডিরেক্ট নর্মাল ইরেডিয়েন্স। আর এই যে দুটো সাম মানে ডিএইচআই আর ডিএনআই এর সাম হচ্ছে আমাদের জিএইচআই। জিএইচআই হচ্ছে টোটাল ইরেডিয়েন্স, গ্লোবাল হরাইজন্টাল ইরেডিয়েন্স, ঠিক আছে। এইবার হচ্ছে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এইটাকে আমরা বলি হচ্ছে পাইরোনোমিটার। পাইরোনোমিটার মানে কি না, পাইরোনোমিটার হচ্ছে একটা ডিভাইস। পাইরোনোমিটার, পাইরোহেলিওমিটার, পাইরোহেলিওমিটার তেমন একটা কমনলি ইউজ হয় না, মেইন যেটা ইউজ হয় সেটা পাইরোনোমিটার। তো পাইরোনোমিটারের কাজ হচ্ছে যে যে সানলাইটটা আসছে সেই সানলাইটটা মানে আমরা যদি বলি সানলাইট মেজার করবো কি করে, এই যে ইরেডিয়েন্স আমরা বলছি যে ওয়াট পার মিটার স্কোয়ার, যে একটা ইউনিট দিচ্ছি, তো এই ইউনিটে মেজার করার জন্য আমার তো একটা ইকুইপমেন্ট লাগবে। যে কোনো জিনিস মেজার করতে গেলে একটা পার্টিকুলার ইকুইপমেন্ট লাগে, ঠিক আছে। সাপোজ আমি ভোল্টেজ মেজার করছি ভোল্টমিটার দিয়ে, কারেন্ট মেজার করছি অ্যামমিটার দিয়ে, তো সেরকম ইরেডিয়েন্স মেজার করার যে ইকুইপমেন্ট সেইটাকে আমরা বলি হচ্ছে পাইরোনোমিটার। এই পাইরোনোমিটার কিন্তু আমাদের ইরেডিয়েন্সটাকে মেজার করে, ঠিক আছে। এইবার হচ্ছে যে এইবার কিছুটা চলে আসছি যে জিওগ্রাফিক্যাল প্যারামিটার, ঠিক আছে। কারণ সোলার জেনারেশনটা বেসিক্যালি ইনিশিয়াল স্টেজে তো আমাদের জিওগ্রাফিক্যাল প্যারামিটারের উপর বেস করেই জেনারেশনটা হয়, ঠিক আছে। আর জিওগ্রাফিক্যাল প্যারামিটারের উপর বেস করেই কিন্তু আমাদের জেনারেশনের ডিফারেন্সটা হয়। সাপোজ আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আজকে আমার এই দিনে এত ইউনিট জেনারেট করবে, তা বলে আজকে আমি সেইটা রাজস্থানে বলতে পারি না যে আমার আজকের দিনে এত ইউনিট জেনারেট করবে। ডেফিনেটলি যেসব জায়গায় ইরেডিয়েন্স ভালো সেসব জায়গায় আমাদের জেনারেশনও বেটার হবে। গুজরাটে, রাজস্থানে, মহারাষ্ট্রে এইসব জায়গায় ইরেডিয়েন্স অনেক বেটার, সেই জন্য আমাদের জেনারেশনও বেটার। কিন্তু কেন, রিজনটা কি, ঠিক আছে। তো সেই জিনিসটার জন্য আমাদের কিছু কিছু জিওগ্রাফিক্যাল প্যারামিটার জানতে হবে, ঠিক আছে। এবার এইখানটা দেখাই। তো আমাদের মেনলি যে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে
যে একটা হচ্ছে কি না টিল্ট অ্যাঙ্গেল, আর আরেকটা হচ্ছে কি না অ্যাজিমুথ অ্যাঙ্গেল। ঠিক আছে, এইবার সোলার সেল যেগুলো, সোলার মডিউল মানে কি না, সোলার মডিউল হচ্ছে অনেকগুলো সেল মিলে যে একটা পুরো সোলার মডিউল তৈরি করে, সেটাই হচ্ছে সোলার মডিউল। তার মধ্যে দেখবেন মাল্টিপল সেল মিলে একটা সোলার মডিউল তৈরি করছে। ঠিক আছে, এইবার এই যে সোলার মডিউল তৈরি করে, তোমরা যে কোনো জায়গায় দেখবে যে সোলার মডিউল কিন্তু কোনো জায়গায় দেখবে না যে হরাইজন্টাল সারফেসে একদম শুয়ে রাখা আছে। ঠিক আছে, যে কোনো জায়গায় তোমরা আশা করি সোলার মডিউল দেখেছো, সোলার সেল দেখেছো, সোলার ইনস্টলেশন দেখেছো, তো যে কোনো জায়গায় দেখবে যে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে কিন্তু সোলার মডিউলটাকে লাগানো হয়, মানে হরাইজন্টাল সারফেসের সাথে। সাপোজ ধরো এইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল সারফেস, ঠিক আছে, আর সাপোজ ধরো আমার এই যে সোলার মডিউল, এই সোলার মডিউল কিন্তু হরাইজন্টাল সারফেসের সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে লাগানো হয়। ঠিক আছে, মানে আমি যদি এইখান দিয়ে বলতে থাকি যে এই যে এটা একটা কিন্তু একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমাদের বলা হয় হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, মানে এই যে সোলার মডিউল লাগানো হচ্ছে, ধরো এই একটা সোলার মডিউল লাগানো হলো, সেইখান থেকে আবার কিছুটা গ্যাপ ছেড়ে আবার ধরো এই একটা সোলার মডিউল লাগানো হয়েছে, এইখান থেকে হ্যাঁ এইখান থেকে কিছুটা আবার গ্যাপ ছেড়ে এইখানে একটা সোলার মডিউল লাগানো হলো, আবার এইখান থেকে কিছুটা একটা গ্যাপ ছেড়ে এইখানে একটা সোলার মডিউল লাগানো হয়েছে। ঠিক আছে, তো সবকটাই তো হরাইজন্টাল সারফেসের সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করছে। তাহলে এই যে হরাইজন্টাল সারফেসের সাথে যে পার্টিকুলার অ্যাঙ্গেল করছে, এই অ্যাঙ্গেলটাকে আমাদের বলা হয় হচ্ছে টিল্ট অ্যাঙ্গেল। আর এইবার তোমরা একটা জিনিস বলো যে এটা একটা বেসিক কমন সেন্স আর কি, যে তোমার এই যে ধরো এখানে একটা সোলার মডিউল লাগিয়েছি, আবার দেখছো কিছু দূর গিয়ে একটা সোলার মডিউল লাগিয়েছি, আবার দেখছো কিছুটা গ্যাপ দিয়ে একটা সোলার মডিউল লাগিয়েছি, এইটার রিজনটা কি? মানে তোমাদের কি মনে হয় যে একটা সোলার মডিউল থেকে কিছুটা গ্যাপ দিয়ে আর একটা সোলার মডিউল কেন লাগানো হচ্ছে? স্যার সানলাইটটাকে ব্লক করে দেবে কাছাকাছি রাখলে, তাই জন্য একটু ডিসটেন্স। হ্যাঁ হ্যাঁ, স্যার সানলাইটটা যে অ্যাঙ্গেলে আসছে ওই অ্যাঙ্গেলের সামনে আসলে ব্লক করে দেবে স্যার। পার্শিয়ালি ট্রু, কিন্তু মেন ব্যাপার একটা সিম্পল জিনিস, মেন কি না শ্যাডো। ধরো এই মডিউলটা যদি আজকে আমার এখানে না এসে এইখানটায় আসতো, তাহলে ডেফিনেটলি এই যখন ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি যখন এক জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার সামনের দিকে যখন শ্যাডো পড়ছে, তো তখন কি তোমার শ্যাডোটা, তোমার যে হাইটটা, সেই হাইট থেকে এইরকম ভাবে পারপেন্ডিকুলার শ্যাডো পড়ে। সাপোজ ধরো এইখানে আছে, তার মানে কি শ্যাডোটা আমার তো এতটা মতো শ্যাডো পড়বে। তো আজকে যদি আমার এই মডিউলটা এইখানে এগিয়ে থাকতো, তাহলে এই শ্যাডোটা গিয়ে এই মডিউলের উপর পড়তো। সেম ভাবে এই মডিউলটা এখানে না বসে যদি এখানে থাকতো, এর শ্যাডোটা গিয়ে আমার এই মডিউলের উপর পড়তো। তো যখনই আমাদের কোনো মডিউলের উপর শ্যাডো পড়বে, তখন কিন্তু আমার কি সানলাইটটা ব্লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সানলাইট ব্লক কথাটা একদম ঠিক, কিন্তু ওই জন্যই বললাম আমি পার্শিয়ালি ট্রু। সানলাইট ব্লক মানে কি, অ্যাকচুয়ালি ব্লক কিভাবে হচ্ছে? ব্লক হচ্ছে শ্যাডো দিয়ে, কোনো একটা ছাওয়া পড়ছে আর কি, মেনলি একটা অবজেক্টের শ্যাডো নেক্সট অবজেক্টের উপর পড়ছে। তো ডেফিনেটলি একটা অবজেক্টের শ্যাডো যখন নেক্সট অবজেক্টের উপর পড়বে, তখন সানলাইটটা পড়তে পারবে না ডাইরেক্ট। ঠিক আছে, তো এই যখন আমাদের শ্যাডো পড়ে, তখন গিয়ে কিন্তু আমাদের জেনারেশনটা কম হয়। তো সেই কারণের জন্য কিন্তু আমাদের এই একটা মডিউল থেকে আরেকটা মডিউলের গ্যাপ, তার থেকে আরেকটা মডিউলের গ্যাপ, এইরকম ভাবে আমাদের কিন্তু ইনস্টল করতে হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে ইনস্টল করা হচ্ছে, এইটাকে যদি আমি একটা কম্পাস দিয়ে ডিটারমাইন করতে যাই, তাহলে এই দিকটা হচ্ছে সাউথ, এই দিকটা হচ্ছে নর্থ, আর ডেফিনেটলি এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। ঠিক আছে, তো অলওয়েজ মনে রাখতে হবে যে সোলার মডিউলকে অলওয়েজ আমাদের সাউথ ফেসিং করে লাগাতে হবে। এই ফেসিং কথাটা মানে কি, যখন এই যেটা টিল্ট হয়ে আছে, তার মানে কি এই দিকটা একটু উঠে আছে আর এই দিকটা নিচু হয়ে আছে। তার মানে সাপোজ ধরো আমার এখানে যদি সান থাকে, সাপোজ ধরো এইখানটায় আমার সান আছে, ঠিক আছে, তাহলে এই যে সান থেকে যে লাইটটা আসছে, সেই লাইটটাকে ফেস করার জন্য আমাদের কি করছে না, এইটাকে এরকম ভাবে তুলে রাখা হচ্ছে, উঁচু করে রাখা হচ্ছে। তো তার মানে কি এই দিকটা হচ্ছে ফেসিং। তো অলওয়েজ মনে রাখবে এইটা হচ্ছে একটা সোলারের বেসিক জিনিস, যে যদি আমাদের ম্যাক্সিমাম জেনারেশন পেতে হয়, তাহলে অলওয়েজ আমাদের সোলার মডিউলকে সাউথ ফেসিং করে ইনস্টল করতে হবে। ঠিক আছে,
এইবার কথাটা হচ্ছে সাউথ ফেসিংই কেন, কারণ আমরা যারা ইন্ডিয়া থাকছি ধরো বা এই নর্দার্ন হেমিস্ফিয়ারের কান্ট্রিগুলো, যারা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে তাদের কিন্তু সাউথ ডিরেকশনে সব থেকে বেশি রেডিয়েন্স আছে, ঠিক আছে। সেম যারা সাউদার্ন হেমিস্ফিয়ারে আছে তাদের জন্য কিন্তু নর্থ ডাইরেকশনে সব থেকে বেশি রেডিয়েন্স আছে। তো সেই কারণে যেহেতু আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছি, সেই জন্য অলওয়েজ আমাদের সোলার মডিউল সাউথ ফেসিং করে লাগানো উচিত, তবে গিয়ে আমরা ম্যাক্সিমাম জেনারেশন পাবো, ঠিক আছে। এইবার এটা তো গেল ডিরেকশনের ব্যাপার, যে সাউথ ফেসিং করে। এখানে কয়েকটা জিনিস, ফার্স্ট জিনিস কি না আমাদের মডিউলের ওরিয়েন্টেশন, মডিউলের ওরিয়েন্টেশন কি না সাউথ ফেসিং করে লাগাতে হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে হরাইজন্টাল সারফেসের সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে লাগানো হচ্ছে মডিউলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি টিল্ট অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার লোকেশনে, দেখো তোমরা যে কোনো মানে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটস যদি দেখো, নর্মালি জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটসে দেখবে দুটো জিনিস থাকে, একটা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, ঠিক আছে, তোমরা পড়েওছো ল্যাটিটিউড লঙ্গিটিউড। তো আমাদের মেইনলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে ল্যাটিটিউড, ঠিক আছে। এই কোনো একটা পার্টিকুলার এরিয়ার যতটা ল্যাটিটিউড হবে সোলার মডিউলের টিল্ট অ্যাঙ্গেল তত ডিগ্রি হবে। সাপোজ যদি তুমি কলকাতায় মডিউল ইনস্টল করো, কলকাতার ল্যাটিটিউড হচ্ছে 22 ডিগ্রি, ঠিক আছে, 22 পয়েন্ট সামথিং। তো সেই কারণের জন্য কিন্তু কলকাতায় ইনস্টল করলে সোলার মডিউল অলওয়েজ টিল্ট অ্যাঙ্গেল হয় 22 ডিগ্রি, ঠিক আছে। এবার অলওয়েজ মানে যে 22-এর কম বা 22-এর বেশি হতে পারে না সেটা নয়, বা 22-এর কম বেশি করলে জেনারেশন হবেই না সেটাও নয়। তবে হ্যাঁ, ডেফিনেটলি তুমি একটা মডিউল ইনস্টল করছো মানে তুমি চাইবে যে সেটা থেকে যাতে আমি ম্যাক্সিমাম জেনারেশন পাই। তো যখন তুমি ম্যাক্সিমাম জেনারেশন পেতে চাইবে, তখন গিয়ে তোমাদের কিন্তু সোলার মডিউলটাকে পার্টিকুলারলি ওই টিল্ট অ্যাঙ্গেলে ইনস্টল করতে হবে যেটা ওখানকার ল্যাটিটিউড। কেন? কারণ দেখো আমাদের আর্থ সারফেস তো রাউন্ড, ঠিক আছে। এইবার এই রাউন্ড সারফেসের জন্যই প্রতিটা জায়গার কিন্তু আলাদা আলাদা ল্যাটিটিউড আছে। মানে ল্যাটিটিউড মানে সেটা সেই পার্টিকুলার এরিয়াটা সানকে কত ডিগ্রি ফেস করে আছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ল্যাটিটিউড। এবার সেই কারণে সাপোজ ধরো এটা যদি হরাইজন্টাল সারফেসে মডিউলটাকে ইনস্টল করে দিতাম বা 10 ডিগ্রি 15 ডিগ্রিতে ইনস্টল করে দিই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই যে জায়গাটা, আমার এই লোকেশনটা সানকে 22 ডিগ্রি অ্যাঙ্গেল করে অলরেডি রয়েছে, মানে 22 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার সানলাইটটা ডিরেক্ট এসে পড়ছে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আমার আর্থ কোঅর্ডিনেটস, ঠিক আছে। তো সেই কারণে আমি যদি টিল্ট অ্যাঙ্গেলটাও 22 ডিগ্রি করে দিই, তাহলে আমার কি হবে না সানলাইটটা দেখো ডিরেক্ট এসে আমার সোলার সেলের উপর পড়বে, তার ফলে ডেফিনেটলি আমার জেনারেশন বেশি হবে। এবার আমি যদি এটাকে নিচু করে দিই, সাপোজ আমি এখান থেকে টিল্ট অ্যাঙ্গেলটাকে নিচু করে দিলাম বা টিল্ট অ্যাঙ্গেলটাকে উঁচু করে দিচ্ছি, তো জেনারেশন হবে, সানলাইট পড়বে, ডেফিনেটলি জেনারেশন হবে, পার্সিয়াল জেনারেশন অলওয়েজ হবে, কিন্তু ঠিক সেই পিক জেনারেশনটা হবে না যেটা আমার এই 22 ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেলে রাখলে হতো, ঠিক আছে। এবার 22 ডিগ্রি সেটা কলকাতা বলে। এখন যদি তুমি অন্যান্য জায়গায় যাও, ধরো সাপোজ তুমি ধরো মহারাষ্ট্রে গেলে দেখবে 18 ডিগ্রি, গোয়ার দিকে গেলে দেখলে 15 ডিগ্রি, ধরো সাপোজ তুমি দিল্লিতে গেলে দেখলে 25 ডিগ্রি, পাঞ্জাবে গেলে 29 ডিগ্রি, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ল্যাটিটিউড, ঠিক আছে। তো সেই কারণে যেখানে যেখানে যে ল্যাটিটিউড সেই হিসাবে তোমাকে কিন্তু এখানে টিল্ট অ্যাঙ্গেলটা করতে হবে, ঠিক আছে। এইবার ধরো তোমার কোনো একটা জায়গায় উপায় নেই যে অত টিল্ট অ্যাঙ্গেল করা যাবে না, সাপোজ 20 ডিগ্রি 22 ডিগ্রি অবধি ঠিক আছে, কিন্তু ওই 25 ডিগ্রি 30 ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেল জেনারেলি করা পসিবল হয় না, ঠিক আছে। তো সেই কারণের জন্য সেখানে তখন ওই 20-22 ডিগ্রিতেই ইনস্টল করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। তাতে আমরা কিছুটা জেনারেশন কম্প্রোমাইজ করি, কিন্তু হ্যাঁ আমাদের কিছু কিছু জিনিস এটাও মাথায় রাখতে হয় যে যত বেশি আমি টিল্ট অ্যাঙ্গেল দেবো তত কিন্তু আমার এয়ার পাস হওয়ার চান্সটা বেশি, আর যত আমার হাইট বাড়বে তত আমার এয়ার প্রেসার বাড়বে, ঠিক আছে। ধরো এই মডিউলটা যদি আমার এইরকম ভাবে না ইনস্টল হয়ে এইরকম ভাবে ইনস্টল হতো, তাহলে কি আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, যখনই আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম তখনই আমার এয়ার থ্রাস্ট মারার চান্সটা কিন্তু অনেকটা কম, কিন্তু যখনই আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি তখনই কিন্তু আমার এয়ার থ্রাস্ট চান্সটা অনেক বেশি। দেখো এরকম ভাবে ফোর্স কিন্তু অনেকটা বেশি এরিয়া পাচ্ছে থ্রাস্ট দেওয়ার জন্য। তো সেই কারণের জন্য কি হয় না মডিউল
স্ট্রাকচারটা সেই রকম আরো স্ট্রং বানাতে হয়, প্লাস হচ্ছে মডিউল একটা উড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণের জন্য মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 22-23 অব্দি ম্যাক্সিমাম টিল্ট অ্যাঙ্গেল করা যায়। আর যেখানে যেখানে দেখবে 15 ডিগ্রি, 12 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি যেখানে ল্যাটিটিউড, সেখানে তো কোনো ব্যাপারই না, সেখানে এক্স্যাক্টলি যে ল্যাটিটিউড সেই ল্যাটিটিউড ইনস্টল করবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তবে হ্যাঁ, যে ল্যাটিটিউড সেই ল্যাটিটিউড ইনস্টল করলে আমরা অলওয়েজ ম্যাক্সিমাম জেনারেশন পাবো, এই কথাটা সবসময় মনে রাখবে। তাহলে এখান থেকে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে ওরিয়েন্টেশন সাউথ ফেসিং, আর একটা হচ্ছে ল্যাটিটিউডের উপর বেস করে আমাদের টিল্ট অ্যাঙ্গেল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা বললাম যে গ্যাপটা হচ্ছে শ্যাডো ফ্রি এরিয়ার জন্য আমাদের গ্যাপটা ছাড়তে হবে। তো এই হয়ে গেল আমাদের টিল্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এইবার আসছে কি না, আমাদের নেক্সট হচ্ছে কি না অ্যাজিমুথ অ্যাঙ্গেল। ঠিক আছে, অ্যাজিমুথ অ্যাঙ্গেল জিনিসটা কি না, সাপোজ ধরো এই আমার একটা বিল্ডিং আছে, আমি ধরছি এটা আমার ছাদ আছে, বাড়ির ছাদ। ঠিক আছে, এইবার আমি এখানে সোলার মডিউল বসাবো। সাপোজ তুমি জেনারেলি কি লোকে সোলার মডিউল মানে এরকম ভাবে ছাদের বরাবরই, ছাদের প্যারালালি এরকম ভাবে সোলার মডিউল বসাবে। ঠিক আছে, ধরো এইখানে একটা বসলো, আবার এইখানে একটা বসলো, আবার এইখানে একটা বসলো। ঠিক আছে, জেনারেলি এরকম ভাবেই সোলার মডিউল বসবে। এইবার যেটা ওরিয়েন্টেশনের কথা বলছি, এইটা ধরলে আমি যদি ম্যাপ ধরি, এইটা ধরো সাউথ, এইটা হচ্ছে নর্থ। এইবার সবসময় যে আমার বাড়ি একদম ট্রু সাউথ হবে সেটা তো নয়। সাপোজ এই ক্ষেত্রে হচ্ছে ট্রু সাউথ। ঠিক আছে, যে ক্ষেত্রে ট্রু সাউথ সেই ক্ষেত্রে কি না সাউথের সাথে কোনো অ্যাঙ্গেল করে নেই। তো সেই কারণের জন্য যে ক্ষেত্রে ট্রু সাউথ সেই ক্ষেত্রে আমাদের অ্যাজিমুথ অ্যাঙ্গেল হবে হচ্ছে 0 ডিগ্রি, মানে এই কেস অ্যাজিমুথ অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। এইবার সাপোজ ধরো আমি জাস্ট কম্পাসটাকে ঘুরিয়ে দিই, সাপোজ ধরো এইটা সাউথ, এইটা নর্থ, এইটা ইস্ট, এটা ওয়েস্ট। তার মানে কি এটা ট্রু সাউথ নেই। মানে দেখো আমার ছাদ এরকম আছে, আমি তো তখন আমার কাছে দুটো অপশন, আইদার আমাকে ট্রু সাউথের জন্য মডিউল এইরকম ভাবে ইনস্টল করে করে যেতে হবে। ঠিক আছে, এক মিনিট, জয়েন করবে। সাপোজ আমার মডিউলটাকে এইরকম ভাবে ইনস্টল করে করে যেতে হবে, তাহলে কি আমার ট্রু সাউথ ফেসিং হচ্ছে, মানে অ্যাজিমুথ 0 ডিগ্রি অ্যাঙ্গেল। বা আমাকে কি করতে হবে না, যেরকম আমার বিল্ডিং আছে সেই বিল্ডিং এর সাথে আমাকে সোলার মডিউল ইনস্টল করতে হবে, করে এবার দেখতে হবে যে ট্রু সাউথের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। সাপোজ এই যে এইটা এখানে বসানো, মানে এটা ট্রু সাউথের সাথে একটা অ্যাঙ্গেল করেছে, মানে ট্রু সাউথ মানে তো মানে এইটা, আর এইটা হচ্ছে আমার মডিউলের অ্যাঙ্গেল। তাহলে এই ট্রু সাউথের সাথে যেটা অ্যাঙ্গেল করেছে, সাপোজ এখানে 10 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে যদি হরাইজন্টাল সারফেসে ট্রু সাউথের সাথে সোলার মডিউল যে অ্যাঙ্গেলটাকে করে সেইটাকে আমরা বলি অ্যাজিমুথ অ্যাঙ্গেল। ঠিক আছে, এইবার যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরে তাহলে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলে সেটা মাইনাস। সিম্পল ব্যাপার। ঠিক আছে, আর যদি মডিউল এইরকম ভাবে ইনস্টল করা হয় তাহলে সেইটা হচ্ছে অ্যাজিমুথ দু ধরনের, একটা হচ্ছে সোলার অ্যাজিমুথ, মানে আমি যদি বলি অ্যাজিমুথে একটা হচ্ছে সোলার অ্যাজিমুথ আর একটা হচ্ছে বিল্ডিং অ্যাজিমুথ। এই দুটোর উপর বেস করেই মেনলি আমাদের ইনস্টলেশন হয়। তো সোলার অ্যাজিমুথ মানে কি, যে সাপোজ ধরো সোলার ওরিয়েন্টেশন সাউথ এইদিকে বলে ট্রু সাউথের সাথে মেপে আমি মডিউলগুলোকে এইরকম এরকম ভাবেই লাগালাম, তাহলে আমি সেটা সোলার অ্যাজিমুথে লাগালাম। আর যদি আমি যেরকম বিল্ডিং আছে বিল্ডিং এর হিসেবে লাগালাম, বিল্ডিং এর প্যারালালি লাগালাম, জেনারেলি এটাই হয়। ঠিক আছে, বিল্ডিং এর প্যারালালি লাগালাম, লাগিয়ে এইবার আমি দেখলাম যে ট্রু সাউথের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, সেটা হয়ে গেল তো অ্যাজিমুথ অ্যাঙ্গেল। তখন আমরা লাগাচ্ছি হচ্ছে বিল্ডিং অ্যাজিমুথে। তো যে ক্ষেত্রে ধরো ট্রু সাউথে বিল্ডিংটাই রয়েছে, তো সেক্ষেত্রে অ্যাজিমুথ 0 ডিগ্রি হবে, আর সোলার অ্যাজিমুথ ইজ ইকুয়াল টু বিল্ডিং অ্যাজিমুথ। কিন্তু যে ক্ষেত্রে ধরো ট্রু সাউথে নেই, ট্রু সাউথে পাওয়াটা মানে খুব চাপের ব্যাপার, এক্স্যাক্ট ট্রু সাউথে কোনোদিনই হয় না, কিছু না কিছু অ্যাঙ্গেল তো থাকেই। তো সেক্ষেত্রে বিল্ডিংটা যেভাবে লাগানো হবে ট্রু সাউথের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে সেইটাকে বলা হয় তার অ্যাজিমুথ অ্যাঙ্গেল। ঠিক আছে,
এই হলো মেইনলি দুটো জিনিস, মেইন জিওগ্রাফিক্যাল প্যারামিটার যেটা আমাদের জানতে হয়, সেটা হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল আর টিল্ট অ্যাঙ্গেল। এই যে এখানে দুটো পয়েন্ট বললাম, একটা হচ্ছে সোলার অ্যাজিমুথ, একটা বিল্ডিং অ্যাজিমুথ, আর সাউথ ডিরেকশনে লাগাতে হয়, আর এইটা হচ্ছে ল্যাটিটিউডের উপর বেস করে আমাদের টিল্ট অ্যাঙ্গেলটা ডিফাইন করা হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার বলো কারোর এই অবধি কিছু ডাউট থাকলে। না স্যার ঠিক আছে। আচ্ছা বলছি বিল্ডিং এ যে স্যার আমরা অ্যাঙ্গেল করে লাগাই বিল্ডিং হিসাবে, হ্যাঁ, তো ওখানে তো স্যার আমরা ওই ল্যাটিটিউড হিসাবে লাগাতে পারি না, তো সেটার জন্য লস হয় কিছু? হ্যাঁ লস হয়, তবে কি বলতো সেই লসটা মানে খুব মিনিমাম লস। ঠিক আছে, মানে ধরো 2-3%, 4% এইটা টিল্ট অ্যাঙ্গেলের জন্য লস হয়। কিন্তু হ্যাঁ, তুমি যদি সাউথ ফেসিং করে না লাগিয়ে নর্থ ফেসিং লাগিয়েছো, তাহলে প্রায় 30%-এর কাছাকাছি জেনারেশন লস হবে। তো সুতরাং মানে টিল্ট অ্যাঙ্গেল একটু উপর নিচ হলেও চলবে, কিন্তু ফেসিংটা যেন আমার ওরিয়েন্টেশন যেন ঠিক থাকে। অলওয়েজ আমায় সাউথ ফেসিং লাগাতে হবে ম্যাক্সিমাম জেনারেশনের জন্য। এবার হ্যাঁ, সাউথের জায়গায় ধরো সাউথ ইস্ট বা সাউথ ওয়েস্ট হালকা হলো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা কোনোদিনই নর্থ ডিরেকশনে মডিউল বসাবো না, কারণ পুরোপুরি উল্টো হয়ে যায় না। কারণ নর্থ ডিরেকশনে নর্দার্ন হেমিস্ফিয়ারে ইরেডিয়েন্স আসেই না, মানে খুব কম ইরেডিয়েন্স আছে। তো সেই কারণের জন্য আমি যদি নর্থ ফেসিং করে লাগাই, তাহলে প্যানেলের নিচের সাইডে সানলাইট পড়বে, তো আলটিমেটলি আমার জেনারেশন লস অনেকটা হবে, প্রায় 30-35%-এর কাছে জেনারেশন লস হয় নর্থ সাইডে ইনস্টল করলে। সেই কারণের জন্য কোনোদিনই আমরা নর্থ সাইডে ইনস্টল করা প্রেফার করি না, আমাদের অলওয়েজ টার্গেট করতে হয় সাউথ ফেসিং। এইবার সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট কিছুটা হলে সেটা আলাদা কথা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, একটা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকন। ঠিক আছে, তোমরা মানে সবাই আমরা ছোটবেলায় পড়েছি জিওগ্রাফিতে এই জিনিসগুলো, তো কিছুই না, যেটা আমরা ওই বড় দিন ছোট দিন হিসেবে যেগুলো দেখি। ঠিক আছে, তো যেটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, সেটা হচ্ছে নর্দার্ন টপিক, মানে এই সময়ে নর্দার্ন হেমিস্ফিয়ার সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে, যে কারণের জন্য এই টাইমটা হচ্ছে আমাদের এখানে সামার চলে। ঠিক আছে, মানে এই জুন মাসে 21 জুন হচ্ছে নর্দার্ন টপিক। তো সেই কারণের জন্য মে জুন এই টাইমটা আমাদের এখানে সামার চলে, আর নর্দার্ন হেমিস্ফিয়ার সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে। ঠিক তার অপোজিট হচ্ছে 21 ডিসেম্বর, যেটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, মানে সাউদার্ন টপিক, যে সময় সাউদার্ন হেমিস্ফিয়ার সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে। সেই কারণে ওই এই মানে নর্দার্ন হেমিস্ফিয়ার সূর্য থেকে দূরে থাকে, সেই কারণে আমাদের এখানে সেই সময় উইন্টার চলে। ঠিক আছে, তো সেম ব্যাপার, যখন আমার সামার চলছে, যখন আমার সূর্য কাছাকাছি থাকছে, তো ডেফিনেটলি আমার সেই টাইমে সানলাইট ইরেডিয়েশন বেশি আসবে, আর আমার জেনারেশনও বেশি হবে। আর উইন্টারে দেখবে সোলার জেনারেশন কম হয়, তার কারণটা এটাই যে সূর্য মানে সেই সময় সান আমাদের থেকে অনেকটা দূরে থাকছে, মানে নর্দার্ন হেমিস্ফিয়ার সূর্য থেকে দূরে থাকছে, যে কারণের জন্যই আমাদের ওই টাইমটাতে সোলার জেনারেশন একটু কম হয়। মানে সেই সময় যদি ওয়েদার ভালোও থাকে, তারপরেও গিয়ে দেখবে একটা সেম ওয়েদার দেখবে যে সময় আমার মানে সামারে যে জেনারেশনটা হবে, সেম ওয়েদারে কোনোদিনই উইন্টারে সেই জেনারেশনটা হবে না, কারণ ওয়েদার দেখতে ঠিক থাকলেও যে লাইটের ইন্টেন্সিটি সেটা অনেকটা কম থাকে। ঠিক আছে, তো এই হলো আমাদের জিওগ্রাফিক্যাল প্যারামিটার গুলো, মানে এই জিওগ্রাফিক্যাল প্যারামিটারের উপর বেস করে আমাদের কিন্তু সিস্টেম ডিজাইন হয়, মানে ইনিশিয়াল সিস্টেম ডিজাইন। ঠিক আছে, কারণ ইনিশিয়াল সিস্টেম ডিজাইনে সবার আগে আমাকে সাইট সার্ভে করতে হয়, সাইট সার্ভে করে আমাকে আগে দেখতে হবে যে আমি মডিউলটা কিভাবে বসাবো। ঠিক আছে, সেই কিভাবে বসানোর জন্য আমাকে সবার আগে দেখতে হবে যে সাউথটা কোন দিকে, তাহলে আমার সাউথ ফেসিং করে বসাতে হবে। আরেকটা দেখতে হবে যে ল্যাটিটিউড কত, তাহলে আমাকে সেই হিসেবে টিল্ট অ্যাঙ্গেল দিয়ে মডিউলটা বসাতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার কোন একটা মানে সিস্টেম ডিজাইনের জন্য। ঠিক আছে, তো বাকিগুলো সবই টেকনিক্যাল প্যারামিটার, অনলি এই প্যারামিটারটা হচ্ছে জিওগ্রাফিক্যাল প্যারামিটার। আর এই জিওগ্রাফিক্যাল প্যারামিটারের উপর ডিপেন্ড করেই কিন্তু আলটিমেটলি আমাদের ভোল্টেজ কারেন্ট সব চেঞ্জ হয়, আর জেনারেশনটা সেইভাবে ম্যাটার করে। ঠিক আছে, তো এইবার আসছি আমাদের পিভি মডিউল। তার আগে আমি একবার আমাদের কম্পোনেন্ট গুলো বলে দিই। ঠিক আছে, মানে যে জিনিসগুলো নিয়ে আমরা পড়বো মেনলি, আমি ডিটেলে তোমাদের বেশি বলে দিলে আস্তে আস্তে সবগুলো বলবো, কারণ তোমাদের মোটামুটি ধরো
7টা মতো থিওরি ক্লাস হবে, আর 6টা মতো তোমাদের সফটওয়্যার ক্লাস হবে, আর একদিন তোমাদের একটা সাইট ভিজিট হবে যেখানে প্র্যাকটিক্যালি তোমাদের সবকিছু সোলার সিস্টেমে দেখানো হবে। ঠিক আছে, তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে 7টা ক্লাস হবে, 7টা ক্লাসের মধ্যে আমরা কি কি কম্পোনেন্ট পড়বো, কি কি জিনিস পড়বো থিওরিতে, সেই জিনিসগুলো এখানে আগে বলবো। ঠিক আছে, তো সবার আগে কি না, সবার আগে যেটা আমাদের মেন কম্পোনেন্ট সেটা হচ্ছে সোলার পিভি মডিউল। 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে কি মডিউল মাউন্টিং স্ট্রাকচার, কারণ আমরা সোলার মডিউল গুলোকে তো আর মাটির মধ্যে রেখে দেবো না বা এমনি জাস্ট একটা সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে রাখবো না, তার জন্য প্রপার আমাদের মাউন্টিং স্ট্রাকচার লাগাতে হয়, তো সেইটা হচ্ছে মডিউল মাউন্টিং স্ট্রাকচার। থার্ড হচ্ছে ডিসিডিবি, ডিসি সাইড প্রোটেকশনের জন্য। ঠিক আছে, ফোর্থ হচ্ছে সোলার ইনভার্টার। এরপরে বিভিন্ন টাইপ অফ ইনভার্টার আছে আমাদের, 3 ধরনের টাইপ আছে, অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড। ঠিক আছে, এটা অন গ্রিড, আর একটা আছে অফ গ্রিড, আর একটা আছে হাইব্রিড। তো সেগুলো সব আস্তে আস্তে যখন ইনভার্টার পড়াবো সব এক এক করে বলবো, কিন্তু মেনলি এই ডিসিডিবি, ডিসি সাইডের প্রোটেকশন, এসিডিবি হচ্ছে এসি সাইডের প্রোটেকশন। তারপরে আমাদের বিভিন্ন কেবল, ডিসি কেবল, এসি কেবল যেগুলো আমরা ইউজ করছি। তারপর সিস্টেমের প্রোটেকশনের জন্য আমরা আর্থিং দিচ্ছি। তারপর হচ্ছে মিটারিং। ঠিক আছে, মিটারিং এরও ব্যাপার আছে, যে যেটা প্রথমে একজন বলেছিলে যে মানে পয়েন্টটা ভালো পয়েন্ট, যে সোলার ইনভার্টার লাগিয়ে আমরা ইলেকট্রিসিটি সেল করি, কিন্তু সেই সেল করার প্রসেসটা হচ্ছে একটা লেন্দি প্রসেস, তো সেই প্রসেসটাকে হচ্ছে মিটারিং, সেই জিনিসটাও বলবো এক এক করে। তো এই কম্পোনেন্ট গুলো নিয়ে আমাদের কিন্তু টোটাল ক্লাস হবে। ঠিক আছে, তো আজকে যেমন বেসিক ইন্ট্রোডাকশন ক্লাসটা ছিল, তারপরে পিভি মডিউলটাও আমি কিছুটা বলে দেবো আজকে। তারপরে মডিউল মাউন্টিং স্ট্রাকচার হবে, ডিসিডিবি হবে, সোলার ইনভার্টার নিয়ে মোটামুটি ইনভার্টার নিয়ে 2টো ক্লাস হবে। তারপরে এসিডিবি আছে, কেবল আছে, আর্থিং, তো এই করে মোটামুটি ধরো 7খানা ক্লাস, আলাদা 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 টপিকের উপর কিন্তু 7খানা ক্লাস হবে। ঠিক আছে, থিওরি ক্লাস। তারপরে আমরা চলে আসবো হচ্ছে সফটওয়্যার, যে সফটওয়্যার গুলোতে আমরা মেনলি সোলারের ডিজাইন করব। ঠিক আছে, এবার সেই সফটওয়্যারের মধ্যে একটা সফটওয়্যার হচ্ছে গুগল স্কেচআপ, আরেকটা সফটওয়্যার হচ্ছে পিভিসিস্ট, আরেকটা সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। এই 3টে হচ্ছে আমাদের মেন সফটওয়্যার, এই 3টের উপরেই আমাদের সোলারের যাবতীয় ডিজাইন ডিপেন্ড করে। ঠিক আছে, তো এইগুলোই এক এক করে আমরা বলবো। পিভিসি স্কেচআপে মোটামুটি ধরো 2টো ক্লাস লাগবে, পিভিসিস্টে 2টো ক্লাস লাগবে, স্কেচআপে 2টো না, স্কেচআপে অ্যাকচুয়ালি 3টে ক্লাস লাগবে, পিভিসিস্টে 2টো, আর অটোক্যাডে তোমার ওই একটা কি 2টো ক্লাস লাগবে। তো মোটামুটি ধরো নাও অন অ্যান এভারেজ 7টা থিওরি, 7টা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো তোমাদের হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল কোর্সটা। ঠিক আছে, তো কারোর কিছু ডাউট থাকলে কিছু জিজ্ঞেস করো, কোনো কোশ্চেন থাকলে, তারপরে আমি সোলার মডিউলটা নিয়ে স্টার্ট করবো একবার। আজকে মেনলি সোলার মডিউল অব্দি বলবো, তারপরে তোমরা এখানে যে রেকর্ডিং ভিডিও আছে সেই রেকর্ডিং ভিডিও আপলোড করে দেবো, প্লাস এই যে যেটা আমার, যেটার উপর আমি পড়াচ্ছি আর কি, সেই যে স্টাডি মেটেরিয়ালটা, সেই স্টাডি মেটেরিয়ালটাও আমি একবার শেয়ার করে দেবো, তোমরা এইগুলো দেখে নিতে পারো। তারপর দেখে নিয়ে ভালো করে স্টাডি করে যদি কিছু তোমাদের এইটা নিয়ে কোনো ডাউট থাকে সেগুলোও বলতে পারো। কিন্তু আগে বলো যে আমাদের যে ক্লাসের যেগুলো বললাম আর কি, যে কি কি টপিক আমরা কভার করব, তো সেই নিয়ে কারোর কিছু ডাউট থাকলে একবার বলো। হ্যালো, আচ্ছা আচ্ছা, ডালটন। হ্যালো,
হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই নেটটা প্রবলেম করছিল। তো যাই হোক, কত দূর অব্দি শুনেছো? স্যার সোলার ক্যাপ্রিকন, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, তারপরের টপিকটা হচ্ছিল তখন ছিল। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমি একবার স্ক্রিনটা শেয়ার করি। যেটা এখানে একচুয়ালি বলেছিলাম যে আমরা কি কি টপিক এখানে কভার করব আমাদের ক্লাসের মধ্যে। তো ফার্স্ট টপিক যেটা, সেটা জিওগ্রাফিক্যাল প্যারামিটার তো চলে গেছে। তো সেটা হচ্ছে আমাদের মানে ইনিশিয়াল ডিজাইন প্যারামিটার, যে কোনো একটা সাইটে গিয়ে আমরা যখন সাইট সার্ভে করব তখন আমাদের এই কয়েকটা জিওগ্রাফিক্যাল প্যারামিটার দেখতে হবে, যে সাউথটা কোন দিকে আছে আর সেখানে ল্যাটিটিউড কি, সেই হিসেবে আমাদের টিল্ট অ্যাঙ্গেল হবে। সেটা গেল জিওগ্রাফিক্যাল প্যারামিটার। তারপরে আমরা চলে আসবো হচ্ছে টেকনিক্যাল প্যারামিটারে। তো এসে তারপরে বাকি সিস্টেম ডিজাইন করব, তো সেগুলো এক এক করে বলবো। তো এখানে যে যে টপিকগুলো আমি বললাম, সে ফার্স্ট হচ্ছে আমাদের কি না, ফার্স্ট টপিক হচ্ছে সোলার পিভি মডিউল। তারপরে সেকেন্ড হচ্ছে মডিউল মাউন্টিং স্ট্রাকচার। যে মডিউল তো আর আমার এমনি ছাদের উপর পড়ে থাকবে না, তো সেটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল দেওয়ার জন্য পার্টিকুলার একটা স্ট্রাকচার লাগানো হবে, সেইটা মডিউল মাউন্টিং স্ট্রাকচার। থার্ড হচ্ছে আমাদের ডিসিডিবি, ঠিক আছে, ডিসি সাইড প্রোটেকশনের জন্য। ফোর্থ হচ্ছে আমাদের সোলার ইনভার্টার, ঠিক আছে। এই ইনভার্টার হচ্ছে বিভিন্ন টাইপের ইনভার্টার, অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড, সেগুলো ডিটেলসে যখন ইনভার্টার বলবো তখন ইনভার্টার নিয়ে বলবো। তারপরে হচ্ছে আমাদের কি এসিডিবি, যেটা হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন বক্স। তারপরে বিভিন্ন কেবেলস আছে, সেই কেবেলের ক্যালকুলেশন আছে, কেবেলের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, কেবেলের সিলেকশন ক্যালকুলেশন, আর্থিং সিলেকশন, সাইজিং ক্যালকুলেশন। তারপরে হচ্ছে মিটারিং, যেটা ওই প্রথম একজন বললে যে ইনভার্টার দিয়ে আমরা পাওয়ার কনভার্ট করে পাওয়ারটা সেল করি। তো এটা মানে একটা পার্ট হচ্ছে ঠিক, কিন্তু সেটার একটা লেন্দি প্রসেস আছে। তো সেই কমপ্লিট প্রসেসটা হচ্ছে আমাদের নেট মিটারিং। তো সেই নেট মিটারিং দিয়ে মানে সেই জিনিসটা হচ্ছে আমি যখন মিটারিংটা করাবো তখন এক এক করে সেই জিনিসগুলো বলবো, যে মিটারিং এ আমরা মানে কি কি টাইপের মিটারিং হয়, কিভাবে আমাদের সোলার সিস্টেমটা কাজ করে, সেই সব জিনিসগুলো, ঠিক আছে। এইবার এইগুলো যে টপিকগুলো, এগুলোর উপর আমাদের থিওরি ক্লাস হবে। মেইনলি তোমাদের 7টা মতো থিওরি ক্লাস হবে, আর বাকি 7টা হচ্ছে তোমাদের সফটওয়্যার ক্লাস হবে, ঠিক আছে। থিওরি ক্লাসে এই যে টপিকগুলো দেখলে, এই সবকটা টপিক হচ্ছে আমরা থিওরি ক্লাসে কভার করব। তারপরে আমরা যাব হচ্ছে সফটওয়্যারে। সফটওয়্যারের মধ্যে আমরা গুগল স্কেচআপ ইউজ করব। গুগল স্কেচআপের ওপরই তোমাদের 3টে ক্লাস হবে, ঠিক আছে। গুগল স্কেচআপ দিয়ে আমরা 3D ড্রয়িং করি বেসিক্যালি। তো একটা সোলার সিস্টেম একটা জায়গায় কিরকম ভাবে দেখতে হবে তার পুরো ডিজাইন ড্রয়িং কিন্তু আমরা প্রথমে স্কেচআপে করি। প্লাস যে শ্যাডো অ্যানালিসিস, এই যে আমি বলছি যে একটা মডিউল থেকে একটা মডিউল এতটা ডিস্টেন্স দিয়ে আমি লাগাচ্ছি যাতে আমার শ্যাডো না আসে। তো এই যে শ্যাডো না আসে কথাটা হচ্ছে শ্যাডো আসবে না, সেই শ্যাডো কত দূরে লাগালে আসবে না, কিভাবে বসাতে হবে, সেই পুরো শ্যাডো অ্যানালিসিস ক্যালকুলেশন, শ্যাডো অ্যানালিসিসের ডিজাইন কিন্তু আমরা করি স্কেচআপে, ঠিক আছে। তো গুগল স্কেচআপ হচ্ছে মানে সোলার সিস্টেমের ডিজাইনিং এর মেইন সফটওয়্যার, ঠিক আছে। তারপরে আসছি আমাদের পিভিসিস মেইনলি রিপোর্ট জেনারেশন, সিমুলেশন। মানে কোনো একটা যদি রিপোর্ট জেনারেট করতে হয়, যে আমাদের কি কি লসেস কনসিডার করি, কি কি তার উপর বেস করে আমাদের জেনারেশন কত হতে পারে, পুরো সিস্টেম ডিজাইনে কিভাবে হতে পারে, আস্তে আস্তে সব জিনিসগুলো বলবো। যখন মডিউলের কথা বলবো তখন মডিউলের সিরিজ, মডিউলের প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, সেই রকম ভাবে ডিটেল গুলো বলবো। তো সেই সব জিনিসগুলোর উপর বেস করে আমাদের পিভিসিস্টে ইনপুট দিতে হয়। তার উপর বেস করে পিভিসিস্ট কি করে না সিমুলেশন রিপোর্ট জেনারেট করে, ঠিক আছে। তো পিভিসিস্টের উপর মোটামুটি ধরো 2টো ক্লাস হবে। তারপরে হচ্ছে আমাদের অটোক্যাড। অটোক্যাড তোমরা সবাই শুনেছো, অটোক্যাডে আমরা ডিজাইন করি। তো সেম ভাবে এখানে কোনো একটা প্ল্যান্টের লেআউট আমরা অটোক্যাডে বানাবো, প্লাস কোনো একটা প্ল্যান্টের যে এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, মানে ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটাও আমরা কিন্তু অটোক্যাডেই বানাই, ঠিক আছে। তো সেইখানে স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে কি কি জিনিস আছে। ফার্স্টে সোলার মডিউল, তারপর ডিসিডিবি, তারপর ইনভার্টার, তারপর এসিডিবি, ঠিক আছে, তারপর ক্লায়েন্টের প্যানেল, কিভাবে কিভাবে যাচ্ছে পুরো স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু এখানে ডিটেলে এক্সপ্লেন করব। তার সাথে সাথে মানে বিভিন্ন ধরনের সুইচ গিয়ার আছে, বিভিন্ন টাইপ অফ কেবলস আছে, সবকিছু আস্তে আস্তে যেরকম যেরকম আমাদের ক্লাস চলতে থাকবে দেখবে সব এক এক করে টপিক হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল কোর্স স্ট্রাকচারটা,
যে কি কি জিনিস আমরা কভার করব এই কোর্সে। ঠিক আছে, তোমাদের বেসিক ইন্ট্রোডাকশনটা আমি বলে দিলাম, কারণ মেইনলি সবার আগে সোলার ক্লাস করার আগে আগে তো সোলারটা কি জিনিস, কিভাবে কাজ করে, কি হয়, সেই জিনিসটাকে জানা দরকার। তো তার সাথে সাথে জিওগ্রাফিক্যাল প্যারামিটার গুলো বলে দিলাম। এইবার আস্তে আস্তে আমরা কোর্সে ঢুকবো, যেটা দিয়ে আমরা এক এক করে প্রতিটা টপিক একটা একটা করে করব। এই যে টপিক গুলো দেখছো, এই টপিক গুলো মিলিয়েই আমাদের টোটাল কিন্তু 7টা ক্লাস হবে। ঠিক আছে, তো বলো কারোর কিছু ডাউট আছে এইগুলো নিয়ে, কোর্স সম্বন্ধে? কি কেচাপ যেটা একটা বললেন, ওটা কি কম্পিউটারে চলবে সফটওয়্যারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো কম্পিউটার বা ল্যাপটপ এগুলোতেই চলবে। মানে দেখো, ডিজাইনিং এর সফটওয়্যার মেনলি তো কম্পিউটার বা ল্যাপটপেই চলে, কারণ ওগুলো তো মোবাইলে তুমি সেরকমভাবে অ্যাক্সেস করতে পারবে না, মোবাইলে সেরকমভাবে ডিজাইন করতে পারবে না। তো সেই কারণের জন্য ওগুলো যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ যে কোনো কিছুতেই চলবে। আর আমি ওগুলো ক্র্যাক ফাইলও শেয়ার করে দেবো তোমাদের, তো অসুবিধা নেই। আমি এখানে মানে আমি যেদিন ধরো স্কেচআপের ক্লাস হবে তার একদিন আগে আমি তার ক্র্যাক ফাইলটা শেয়ার করে দেবো তোমাদের, তোমরা ইনস্টল করে রাখবে সিস্টেমে, আমি এখানে করব, তোমরাও তোমাদের মতো করতে থাকবে। তাহলে কি একবারে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তারপর কোনো কিছু ডাউট আসলে বলবে। সেম ভাবে সবগুলো স্কেচআপে যেদিন হবে তার একদিন আগে আমি স্কেচআপের ক্র্যাকটা শেয়ার করে দিলাম, পিভিসিসটা শেয়ার করে দিলাম একদিন আগে, অটোক্যাডটা শেয়ার করে দিলাম। তো এইরকম ভাবে আমাদের কিন্তু সফটওয়্যার ক্লাসগুলো হবে। হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। আমাদের যে সবার শেষে একটা মানে প্ল্যান ভিজিটিং, ওটা ফিজিক্যালি হবে? হ্যাঁ হ্যাঁ ফিজিক্যালি হবে। ওটা হচ্ছে সব ক্লাস যখন হয়ে যাবে, থিওরিটিক্যাল সফটওয়্যার সব হয়ে যাওয়ার পরে, তো কোনো একটা ছুটির দিনই সানডে দেখেই হবে। তো তোমাদের কোর্সটা শেষ হওয়ার পরে এখানে নিয়ারেস্ট কোনো একটা প্ল্যান্টে যেখানে আমাদের সোলার অলরেডি ইনস্টল আছে সেখানে নিয়ে যাওয়া হবে। প্র্যাকটিক্যালি তোমরা সব দেখবে, সোলার মডিউল, ইনভার্টার, তার বিভিন্ন স্ট্রাকচার, তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, প্র্যাকটিক্যালি একটা কিরকম ভাবে সোলার সিস্টেম ইনস্টল হয়। মানে এগুলো দেখো, এগুলো যাই পড়াবো আমি থিওরিটিক্যালি পড়াবো, ফটো দেখাবো, সেগুলো নয় ফটোতে দেখলে, কিন্তু প্র্যাকটিক্যালি একটা প্ল্যান্ট সামনে থেকে দেখা ব্যাপারটা তোমাদের জন্য অনেক বেশি বুঝতে ইজি হবে। মানে যেগুলো পড়ে যাবে সেটা ইনস্ট্যান্ট সামনে দেখতে পাবে, প্লাস আমি সেখানেও তোমাদের এক্সপ্লেন করে দেবো ব্যাপারটা যে কিভাবে কিভাবে কোনটা কি হচ্ছে না হচ্ছে। তো সেইগুলি তো সবাই মোটামুটি ভালো করে প্রতিটা ক্লাস ফলো করো, আর যেরকম যেরকম ভাবে বলবো সেরকম সেরকম ভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো। মেনলি সফটওয়্যারের ক্লাসগুলো দেখো, শুধু শুনলে সফটওয়্যারের ক্লাসে তো হবে না, তার সাথে সাথে তোমাদের প্র্যাকটিসও করতে হবে। তো যখন আস্তে আস্তে যেরকম যেরকম ভাবে বলবো আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে আমি আশা করি যে এই 14টা ক্লাস হওয়ার পরে তোমাদের কাছে সোলার সিস্টেম, সোলারের ডিজাইন মানে অ্যাটলিস্ট ফুল না হোক 60-70% তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর তো বাকিটা তোমাদের যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবে তখন দেখবে থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেক ডিফারেন্স, তখন দেখবে আস্তে 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 আরো অনেক কিছু জানতে পারবে। কিন্তু ম্যাক্সিমামটা মানে যদি ভালো করে ক্লাসগুলো করো, মোটামুটি একটা সোলার সিস্টেমে সোলারের জবের জন্য তোমরা প্রিপেয়ার হয়ে যাবে। কারণ আমি নিজেও যেহেতু সোলার ফিল্ডে আছি, প্র্যাকটিক্যালি আমি কাজ করি, সেই জন্য আমার কি এই জিনিসগুলো মানে থিওরির সাথে সাথে তোমাদের এমন ভাবেই বলবো যে তোমরা সেই প্র্যাকটিক্যাল ফিলগুলোও পাবে, যে মানে প্র্যাকটিক্যালি কি কি জিনিস হতে পারে। ঠিক আছে, ধরো কি কি প্রবলেম আসতে পারে, কোনটা কি হতে পারে, কোনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, বা কিছু কিছু ধরো এইরকম ধরনের প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পল দিয়ে সেই রকম ভাবে, প্লাস যখন সাইটস ভিজিট করাবো তখনও তোমাদের দেখিয়ে দেবো। তো সেই জন্যই বললাম যে ভালো করে ক্লাসগুলো করো, তো তোমাদের কাছে মোটামুটি সোলার সিস্টেমে সবকিছু মানে ম্যাক্সিমাম পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কলকাতার মধ্যেই হয়? হ্যাঁ হ্যাঁ, কলকাতার মধ্যেই হবে। স্যার বলছি একজন গ্রুপে লিখেছে আমার ডেস্কটপ বা ল্যাপটপ নেই, তাতে কি কোনো প্রবলেম হবে? না দেখো, প্রবলেম কিছু না, তোমরা এমন নয় তোমরা ক্লাসটা করে নিলে এখন এখন ডেস্কটপ ল্যাপটপ নাই থাকতে পারে, কিন্তু ইন ফিউচার তো থাকবে। ক্লাসগুলো করে নিলে, ক্লাসগুলো শিখলে, দেখো শিখলে তো সেই জিনিসটা খারাপ কিছু নয়, ডেফিনেটলি তুমি শিখলে, হ্যাঁ তুমি হয়তো সেটা প্র্যাকটিস সাথে সাথে করতে পারবে না, কিন্তু এখানে এমন নয় যে তুমি সফটওয়্যার ক্লাস না করলে থিওরির কিছু বুঝবে না বা থিওরির
সাথে, হ্যাঁ থিওরির সাথে ডেফিনেটলি সফটওয়্যারটা লিঙ্ক, ঠিক আছে, মানে থিওরি ক্লাস না করলে সফটওয়্যার বুঝবে না, কিন্তু সফটওয়্যার ক্লাস না করলে যে থিওরি বুঝবে না তার কোনো মানে নেই। থিওরিটিক্যাল জিনিসগুলো জানবে, থিওরিটিক্যালি বলবে। কোনো জায়গায় যদি ইন্টারভিউ দিতে যাও সেখানে বলবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো শিখেছি, কিন্তু যেহেতু আমার সেরকম এখন সিস্টেম নেই সেহেতু আমি এরকম প্র্যাকটিস করতে পারিনি, কিন্তু হ্যাঁ আমি বেসিক ব্যাপারটা জানি যে কিরকম ভাবে কি হয়, কোনটার কি কাজ না, সেই জিনিসগুলো। তো এখন ধরো জিনিসগুলো শিখে রাখলে তারপরে যখন ইন ফিউচার কোনো সময় ল্যাপটপ বা ডেস্কটপ কিনবে তো সেক্ষেত্রে তখন সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। ওকে স্যার। একটা সোলার প্যানেল নিয়ে কথা ছিল, ট্রান্সপারেন্ট সোলার প্যানেল দেখছিলাম, হ্যাঁ এটা আমাদের ইন্ডিয়ায় অ্যাভেলেবেল আছে? দেখো ইন্ডিয়াতে এখনো এটা মানে সেই রকম ভাবে অ্যাভেলেবেল নেই, এখনো এটা এক্সপেরিমেন্ট স্টেজে আছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় ইনস্টল হয়, মানে ট্রান্সপারেন্ট না অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে মানে ফ্লেক্সিবল টাইপের। যেটা বলছো ট্রান্সপারেন্ট বলতে অন্য জিনিস, ট্রান্সপারেন্ট বলতে তো যেমন যে মানে এইখান থেকে এই পাশ থেকে ও পাশে দেখা যাবে সেই রকম, কিন্তু মেন যেটা মানে আমাদের যেটা যেটা নিয়ে মেনলি এক্সপেরিমেন্ট চলছে সেটা হচ্ছে ওই ফ্লেক্সিবল প্যানেল যেটা, ঠিক আছে। আমাদের দেখো সোলার মডিউলে অনেক ধরনের মডিউল হয়, ঠিক আছে। যখন মডিউলের টপিকটা বলবো তখন দেখবে ক্রিস্টালাইন মডিউল হয়, থিন ফিল্ম মডিউল হয়, ক্রিস্টালাইনের মধ্যেও মনোক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন। এইবার এই যে সোলার মডিউলের বিভিন্ন টেকনোলজি আছে, যে আগেকার দিনে যে মডিউলগুলো হতো সেগুলো অনলি পলি ছিল, তারপরে মনোক্রিস্টালাইন, সেই মনোক্রিস্টালাইন থেকে মনোপার্ক থেকে এখন টপকন মডিউল, তারপরে আস্তে আস্তে এইচজেটি টেকনোলজি আসছে। তো বিভিন্ন ধরনের আলাদা আলাদা টেকনোলজি মডিউল আছে, তার মধ্যে কিছু কিছু আছে মনোফেসিয়াল, মানে যেরকম সোলার মডিউল তোমরা জেনারেলি দেখেছো যে উপরের দিকে সেলগুলো থাকে, নিচের দিকে মানে ব্যাকশিট থাকছে। তো এখন অনেক মডিউল আছে যেগুলো বাইফেসিয়াল, ঠিক আছে, মানে দুদিক দিয়ে জেনারেশন হয়, উপরেও সেল থাকছে, নিচের দিকেও সেল থাকছে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে না ডাইরেক্ট মানে যে সোলার ফেসিং দিয়ে তো জেনারেশন হচ্ছে, প্লাস নিচের যে পার্টটা থাকছে ওটা হচ্ছে লাইট যে রিফ্লেক্ট হয়ে যে তলার পোর্শনে কিছুটা রিফ্লেক্ট হয়ে লাগছে, সেই দিয়েও মোটামুটি জেনারেশন হচ্ছে। তাতে মোটামুটি ধরো 10-15% এক্সট্রা জেনারেশন হয় সেই সব মডিউলগুলোর ক্ষেত্রে। তো এরকম বিভিন্ন ধরনের টেকনোলজি আছে, বিভিন্ন মডিউল আছে, প্রতিটা মডিউলের আলাদা আলাদা ভোল্টেজ, আলাদা আলাদা কারেন্ট, আলাদা আলাদা এফিসিয়েন্সি। তো সেগুলো মডিউলের ডেটা শিট যখন দেখাবো তখন এক এক করে দেখতে পাবে যে প্রতিটা বিভিন্ন টাইপের মডিউল আছে। স্যার বলছি মিরর দিয়ে যদি সানলাইটটাকে এক জায়গায় ফোকাস করে প্যানেলে দিই তাহলে কি হবে স্যার? না সেটা বাড়বে না? না সেটা তো তোমার দেখো এমন নয় যে আমাদের তো একটা সেল নয়, আমাদের সেল তো মাল্টিপল। তো আমাদের তুমি সানলাইট দেখো, সানলাইট তোমার আলটিমেটলি সব ডাইরেকশন থেকে এসে সোলার সেলের উপরই পড়ছে। তুমি যদি মানে মিরর দিয়ে আনো সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে রিফ্লেকটিভ সানলাইট এসে পড়ছে, ঠিক আছে। যেটা প্রথমে আমি বললাম যে ডিরেক্ট ইরেডিয়েন্স, ডিফিউজড ইরেডিয়েন্স, তুমি যেটা মিরর দিয়ে বলছো সেটা হয়ে যাবে ডিফিউজড ইরেডিয়েন্স, ঠিক আছে। কিন্তু যেটা ডিরেক্ট ইরেডিয়েন্স, তো ডেফিনেটলি ডিরেক্ট ইরেডিয়েন্সে এফিসিয়েন্সি অনেক বেটারই হবে। এইবার ডিফিউজ তো আমাদের হয়ই, তুমি মিরর দিয়ে এক জায়গায় সানলাইট আনতেও পারো, বা তাছাড়া আমাদের মানে আর্থ সারফেসে ডিফিউজড হতে পারে, ক্লাউডে ডিফিউজড হতে পারে। তো বিভিন্ন ধরনের ডিফিউজড হয়ে সেই আলটিমেটলি সোলার সেলের উপরই পড়বে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর তার থেকে বড় কথা দেখো সোলারে মানে মিরর দিয়ে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা লাইটটাকে ফোকাস করি, ঠিক আছে, কিন্তু সোলার মডিউলে কিন্তু কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে জেনারেশন হয় না, পুরো কমপ্লিট সোলার মডিউল দিয়ে জেনারেশন হয়। মানে ধরো একটা সোলার মডিউলে এক্সাম্পল বলছি, একটা সোলার মডিউলে 144টা সেল আছে, ঠিক আছে, ধরো একটা মনোপার্ক মডিউল। তো 144টা সেলের কিন্তু 144টা সেলই জেনারেশন করে, এমন নয় যে কোনো একটা সেলের আমি বেশি সানলাইট দিলে সেই সেলে জেনারেশন বেশি হবে, ঠিক আছে, বাকিগুলো জেনারেশন কম হবে, ওরকম কিছুই না। আমার যে কোনো সেলে সানলাইট পড়লেই হবে, কারণ আলটিমেটলি সব সেলগুলো কিন্তু সিরিজে কানেক্টেড থাকে। তো তার ফলে আমি প্রতিটা সেলে যেরকম সানলাইট পড়বে সেই হিসাবে কিন্তু সিরিজে যেহেতু কানেক্টেড থাকছে সেই হিসাবে জেনারেশন হবে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই যে আমাদের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে সানলাইট পড়লেই তবে জেনারেশন হবে, সেরকম কিছু না, পুরো প্যানেল জুড়েই জেনারেশন হয়। ইভেন এটাও যে যদি কোনো একটা পার্টিকুলার এরিয়াতে শ্যাডো পড়ে
সেক্ষেত্রে আমাদের জেনারেশনটা ওই পার্টিকুলার এরিয়াতেই লস হয়। ঠিক আছে, যখন আস্তে আস্তে এই এখানে দেখবে একটা পার্ট আছে যেখানে বাইপাস ডায়োডের পার্ট মডিউলে, সেই জায়গাটা বলবো তখন বলে দেবো। তো দেখো এটা হচ্ছে জেনারেল ব্যাপার যে কোনো একটা কতগুলো জিনিস যখন সিরিজে কানেক্টেড থাকছে, ধরো মাঝখানে সিরিজটা তুমি ব্রেক করে দিলে, তো ডেফিনেটলি সিরিজটা যখন ব্রেক করে দিচ্ছে তখন আউটপুটটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ তখন তো ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, তো তখন আর কারেন্ট ফ্লো হতে পারবে না যদি তোমার সিরিজটা ব্রেক হয়ে যাচ্ছে। কিন্তু সোলার মডিউলের ক্ষেত্রে যতই সব সেলগুলো সিরিজে কানেক্টেড থাকুক, তারপরেও কিন্তু পার্টিকুলার কোনো এরিয়াতে শ্যাডো আসলেও বাকি জায়গা দিয়ে পার্শিয়াল জেনারেশন হতেই থাকে। তো সেই জিনিসটাই আমি বললাম, সেই জিনিসটাতেই বাইপাস ডায়োড আছে। তো সেইটা যখন মডিউলের টপিকটা বলবো তখন বলে দেবো। ঠিক আছে, অনেক কিছু জিনিস আছে, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, মানে কোর ইলেকট্রিক্যাল ফিল্ডেরও অনেক কিছু জানতে পারবে। যেমন আমরা যে সুইচ গিয়ারে কেবল ক্যালকুলেশন, আর্থিং ক্যালকুলেশন, এগুলো শুধু সোলার ফিল্ড বলে নয়, এগুলো তোমাদের যে কোনো ইলেকট্রিক্যাল ফিল্ডে, সাপোজ ধরো তোমরা সোলার ফিল্ডে কেরিয়ার নিয়ে গেলে না, এগুলো না, তোমরা কোনো ইলেকট্রিক্যাল ফিল্ডেই থাকবে, কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা সার্ভিস ইন্ডাস্ট্রি বা যে কোনো জায়গাতে ইলেকট্রিক্যাল ফিল্ডেই কাজ করবে। তো সেখানেও কিন্তু এই যে কেবল ক্যালকুলেশন, আর্থিং ক্যালকুলেশন, এগুলো কিন্তু সেখানেও কাজে লাগবে। ঠিক আছে, ধরো সুইচ গিয়ার সিলেকশন, ঠিক আছে, এই সব জিনিসগুলো কিন্তু ইলেকট্রিক্যাল মানে কোর ইলেকট্রিক্যাল ফিল্ডেরও জিনিস দেখতে পাবে। সোলারেরও জন্য পার্টিকুলার কি কি জিনিস লাগে সেই জিনিসগুলো দেখতে পাবে। ঠিক আছে, প্লাস এইগুলো করতে করতে অনেক ধরনের দেখবে, ভালো করে অ্যাটেন্টিভলি ক্লাসগুলো ফলো করবে, দেখবে অনেক ধরনের নিজেদের মধ্যে থেকেই ডাউট তৈরি হবে যে এইটা তাহলে এইরকম কেন, এইটা তাহলে এরকম কিভাবে হচ্ছে। তো তখন দেখবে সেরকম ভাবে আস্তে আস্তে মানে কমিউনিকেটিভ হবে, দেখবে আরো অনেক কিছু শিখতে পারবে। তো কোনো সময় কোনো কিছু ডাউট হলে, ধরো কোনো সময় কোনো বলছি বুঝতে পারলে না, বা কোনো জায়গায় কিছু ডাউট হচ্ছে, কোনো সময় কিছু বুঝতে প্রবলেম হলো, তো সাথে সাথে বলবে, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা জিনিস যদি বুঝতে না পারো বলবে। ওকে স্যার। স্যার, হ্যাঁ স্যার বলছি ডাউটটা হলো, যখন বললো একটা মিরর দিয়ে মানে সানলাইটটাকে কনসেন্ট্রেট করে সোলার প্যানেলে মানে রিফ্লেক্ট করা হবে। হ্যাঁ যদি মিরর দিয়ে যদি করা হয় তাহলে ও কনসেন্ট্রেট হয়ে সানলাইটটা পড়ছে, তাহলে তো ওখানে হিট বেশি হবে, হ্যাঁ টেম্পারেচার তো বাড়বে। হ্যাঁ, তাহলে এইবার এইটাও দেখো, এইবার দেখো আমি যেটা প্রথমেই বললাম যে সোলার জেনারেশনটা কিন্তু হিটের উপর ডিপেন্ড করে না, তোমার উল্টে সোলার জেনারেশনে হিটটা কিন্তু ক্ষতিকর। কারণ যখন দেখবে, যখন আমি আইভি কার্ভটা বোঝাবো তখন দেখবে যে যখন আমার টেম্পারেচার বাড়ে তখন কিন্তু আমার ভোল্টেজ কমে। ঠিক আছে, টেম্পারেচার কিন্তু ভোল্টেজের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এক্স্যাক্টলি তুমি যে পয়েন্টটা বলেছো, আমি সেইটার জন্যই যখন আইভি কার্ভটা করাবো তখনও দেখতে পাবে যে যখন আমার হিট বাড়ছে তখন কিন্তু আমার ভোল্টেজ কমছে, মানে আলটিমেটলি যখন আমার হিট বাড়বে তখন কিন্তু আমার এফিসিয়েন্সি কমবে। ঠিক আছে, কারণ আমাদের জেনারেশনটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে লাইটের ওপর, কোনো হিটের ওপর নয়। উল্টে হিট বেশি হলে একটা সার্টেন টেম্পারেচার আছে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যেটাকে বলে। ঠিক আছে, সেই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার একটা সার্টেন টেম্পারেচার আছে যেটাতে আমাদের ম্যাক্সিমাম মানে আইডিয়াল কন্ডিশনে ভালো জেনারেশন হয়। কিন্তু তারপরেও একটা লিমিট আছে, মানে যত আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকবে তত কিন্তু আস্তে আস্তে ভোল্টেজ কমতে থাকবে। তো সেই কারণের জন্যই আমি ওই কারণেই বললাম যে তুমি পয়েন্টটা বলেছো একদমই ঠিক, যে কোনো একটা জায়গায় করলে হিট তো সেখানে বাড়তে থাকবে, তো সেখানে একটা চান্স থাকবে যে সেই পার্টিকুলার যারা একটা পয়েন্ট অফ কন্ট্যাক্টে যেখানে সেলটায় সানলাইটটা পড়ছে, সেক্ষেত্রে সেই সেলটা ড্যামেজ হওয়ার চান্স থাকবে। যে কারণের জন্য অনেক জায়গাতে কি হয় যে দেখবে মানে মডিউলে ধরো কন্টিনিউ কোনো একটা জায়গায় শ্যাডো আসছে, মানে ধরো সানলাইট পড়ছেই না। ঠিক আছে, কোনো কন্টিনিউ কোনো একটা জায়গায় শ্যাডো আসছে, বা কন্টিনিউ কোনো একটা পয়েন্টে মানে এই মানে প্র্যাকটিক্যালি ওরকম ভাবে মিরর দিয়ে নয়, কিন্তু কোন রকম ভাবে কোন একটা পার্টিকুলার পয়েন্টেই দেখবে কনস্ট্যান্ট এরকম ভাবে লাইট পড়ছে, যেটার জন্য সেই পয়েন্টটাতে হিট বাড়ছে। তো সেই জায়গায় দেখবে তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো যে সোলার মডিউলে হটস্পট যেটা, ঠিক আছে, দেখবে এরকম লাল রঙের, মানে ধরুন জিনিসটা পুড়ে গেলে যেরকম হয়, মানে মোট পুড়ে ঠিক না,
মানে কিরকম একটা মরচে পড়ে গেলে যেরকম একটা লাল টাইপের শেপ আসে, দেখবে অনেক জায়গাতে সোলার মডিউলে ওরকম লাল ধরনের একটা মরচে পড়ার মতো শেপ চলে আসে, যে জিনিসটাকে আমাদের বলা হয় হচ্ছে হটস্পট, সোলার মডিউলের হটস্পট। তো সেই সোলার মডিউলের হটস্পটটা কিন্তু ক্রিয়েট হয় এইভাবেই, আইদার সেখানে কনস্ট্যান্ট শ্যাডো পড়ছে, আর না হলে সেখানে কনস্ট্যান্ট সানলাইটটা এমন ভাবে পড়ছে যে হিট অনেক বাড়িয়ে দিচ্ছে, তো তার ফলে কিন্তু সেইখানে এই হটস্পটটা ক্রিয়েট হয়। তো ডেফিনেটলি সেটা আমাদের এফিসিয়েন্সি কিন্তু কমিয়ে দেবে, ইভেন মডিউল ড্যামেজ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আস্তে আস্তে যেরকম যেরকম ক্লাস এগোতে যাবে দেখবে এক একটা করে টপিক পড়াতে থাকবো, তখন দেখবে এক একটা টপিকে যা কোশ্চেন আসবে বলবে, কোনো অসুবিধা নেই। এক একটা করে টপিকে এক একটা করে পার্ট যখন কন্টিনিউ করাতে যাবো দেখবে এক এক করে এক একটা জিনিসের টপিকের ডাউট ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, আমি তোমাদের নেক্সট ক্লাসটা আমি জানিয়ে দেবো কবে হবে, ঠিক আছে? আর তোমরা ওই অ্যাপটা ফলো রেখো, আমি এই লেকচারের ভিডিওটা আপলোড করে দেবো, আর হচ্ছে এই যে পিপিটিটা আছে সেই পিপিটিটাও আমি আপলোড করে দেবো, যেখান থেকে তোমরা ডিটেল পুরো কোর্স স্ট্রাকচারটা এখানে পেয়ে যাবে। সেখানে সব জিনিসগুলো, এটা একটা তোমাদের স্টাডি মেটেরিয়াল টাইপেরই, এখানে সবকিছুই আছে ডিটেলে, পুরো সব ধরনের ডিজাইন, ড্রয়িং, ক্যালকুলেশন সবকিছুই আছে। তো দেখে বুঝতে পারবে, মানে থিওরিটা, সফটওয়্যারের নেই, থিওরির আছে, তারপর সফটওয়্যারটা আলাদা হবে। ওকে স্যার। ঠিক আছে, চলো, গুড নাইট, আমি জানিয়ে দেবো নেক্সট ক্লাসটা। তাহলে ভালো লাগলো তো Good night, ক্লাসটা sir. সবার? হ্যাঁ হ্যাঁ, স্যার। sir. হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে তারপর বাকিটা বলবো। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ।